পাঠ পরিচিতি। আজকের বিষয় বাংলা, বিষয় কোড ৬৫/৭১১। আজকে আমি আলোচনা করব বাংলা ভাষার প্রয়োগ। পূর্বজ্ঞান যাচাইয়ে থাকবে ভাষা কি, ভাষা সম্পর্কে কি জানো। শিখন ফল হচ্ছে ভাষার সংজ্ঞা বলতে পারবে, পৃথিবীর ভাষার সংখ্যা জানতে পারবে, বাংলা ভাষার সংজ্ঞা বলতে পারবে, বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানবে, আরও জানতে পারবে ভাষার রূপ সম্পর্কে। ভূমিকায় বলতে চাই, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানবজাতি। মানুষ মননশীল, সে যা ভাবে তা অপরের কাছে প্রকাশ করতে চায়। এই মনের ভাব প্রকাশ করতে গিয়ে মানুষ হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করত, কিন্তু সেই ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না। তাই আস্তে আস্তে ইশারা সংকেত পরিণত হলো সংকেতে। সংকেত দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে না পারায় বুদ্ধিমান মানুষ সংকেতের ধ্বনি রূপ আবিষ্কার করে, আর এই সংকেতের ধ্বনি রূপই মনের ভাব প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম ভাষায় রূপান্তরিত হলো। ভাব প্রকাশের উপযোগী এই ভাষা আয়ত্ত করতে মানুষের বহু যুগ সময়ের প্রয়োজন হয়েছে। এবার আমরা জানব পৃথিবীর বিভিন্ন ভাষা। বর্তমান পৃথিবীতে ৩,৫০০-র বেশি ভাষা চালু আছে। ভাষা বিজ্ঞানীগণ মনে করেন ১৫০০ বছর আগে পৃথিবীতে মোটামুটি ১১টি ভাষাবংশ ছিল। তার মধ্যে ইন্দো ইউরোপীয়, বাল্টু, তুর্ক, মঙ্গল ইত্যাদি। এই ভাষাগুলো থেকে সময়ের ব্যবধানে হাজার হাজার ভাষা সৃষ্টি হয়েছে। এবার আমরা আসি ভাষার সংজ্ঞায়। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত বিশেষ অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা। এখন আমরা আসি বাকযন্ত্র। বাকযন্ত্র বলতে আমরা কি বুঝি? বাক অর্থ কথা, আর যন্ত্র হলো ডিভাইস বা যার সাহায্যে আমরা এই কথা উচ্চারণ করে থাকি। অর্থাৎ যে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে সহায়তা করে তাকে বাকযন্ত্র বলে। এখন কথা হচ্ছে, আমরা এতক্ষণ বলেছি মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের ভাব সুচারুভাবে প্রকাশ করতে সমর্থ হয়। কণ্ঠধ্বনি বলতে আমরা কি বুঝি? কণ্ঠধ্বনি হচ্ছে মুখগহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। এই ধ্বনি ভাষার মূল উপাদান। তবে ধ্বনিটি অবশ্যই অর্থবোধক হইতে হবে, অনর্থক হলে ভাষা হবে না। অর্থবোধক ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয়, আর ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। এখন আমরা বাকযন্ত্র কি কি নিয়ে গঠিত হয় সেটা জানব। গলনালী, মুখবিহ্বর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদিকে একত্রে বাকযন্ত্র বলে। তাহলে আমরা জেনেছি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত বিশেষ অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে সংজ্ঞাটি লিখে নিতে পারো। ভাষাকে বিভিন্ন মনীষী আবার বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিচে তার কয়েকটি সংজ্ঞা দিয়ে দিচ্ছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মানুষ জাতি যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। আবার ডক্টর সুনীতি কুমার উনি এসে অন্য কথা বলেছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবহিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকেই ভাষা বলে। ডক্টর সুকুমার সেন বলেছেন মানুষের উচ্চারিত বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা। ডক্টর এনামুল হকের মতে
মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠ, জিহ্বা, তালু, দন্ত, নাসিকা, মুখ গহ্বর প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। আরেকজন ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই উনি বলেছেন, এক এক সমাজের মানুষের অর্থবোধক ধ্বনি সমষ্টি ভাষা। সব শেষে আমরা বলতে পারি, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে নম্বর বন্টন বলেছিলাম, অর্থাৎ অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন যদি আসে তোমার ভাষা কাকে বলে, তখন শুধু বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত বিশেষ অর্থবোধক ধ্বনি সমষ্টিকে ভাষা বলে এইটুক বললে সৌন্দর্য বৃদ্ধি হয় না উত্তরটার। যদি আমি সৌন্দর্য বৃদ্ধি করতে চাই, অলঙ্করণ করতে চাই, আমরা অলঙ্করণ কেন করি? সৌন্দর্য বাড়ানোর জন্য। কাজে একটা প্রশ্নকে সমৃদ্ধ করতে হলে, সমৃদ্ধতা দিতে হলে তখন আমরা এই ভাষা সংজ্ঞার সাথে এই ভাষা বিজ্ঞানীদের আরও দু একজনের উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের উত্তরটা সমৃদ্ধতা পাবে। এরপরে আমরা ভাষার রূপ নিয়ে কথা বলি। ভাষার দুটি রূপ, একটি কথ্য রূপ, অপরটি লেখ্য রূপ। লেখ্য ভাষা আবার দুটো ভাগে বিভক্ত, সাধু ভাষা, চলিত ভাষা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে একটু কাগজ কলম নিয়ে সংজ্ঞাগুলো লিখে নিতে পারো। সাধু ভাষাকে সংজ্ঞায়িত করব এভাবে, শিক্ষিত জনের ব্যবহার্য ভাষাকে সাধু ভাষা বলে। সংস্কৃত ও বিদেশি বহুল গুরুগম্ভীর ভাষার নামও সাধু ভাষা। চলিত ভাষা, চলিত ভাষার সংজ্ঞায় আমরা বলতে পারি সর্বজন স্বীকৃত আদর্শ মৌখিক ভাষাকে চলিত ভাষা বলে, যা সহজ সরল সুললিত প্রচলিত কথ্য শব্দবহুল ভাষা। এরপর আমরা যাই মাতৃভাষা ও বাংলা ভাষায়। আমরা বাঙালি, আমরা যে ভাষায় মনের ভাব প্রকাশ করি তাকে বাংলা ভাষা বলে। এতক্ষণ বন্ধুরা আমরা শিখেছি ভাষা কাকে বলে, এবার আমরা শিখলাম বাংলা ভাষা কাকে বলে। আমরা বাঙালি, আমরা যে ভাষায় মনের ভাব প্রকাশ করি তাকে বাংলা ভাষা বলে। বাংলা ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বাঙালি জাতি যে ভাষা ব্যবহার করে তাহার নাম বাংলা ভাষা। বাংলা অতি প্রাচীন ভাষা। প্রাচীন সাহিত্যের নিদর্শন হতে পণ্ডিতগণ অনুমান করেন যে বাংলা ভাষার জন্ম ১৫০০ বছরেরও অধিক সময়। ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। এবার আসি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশে। পৃথিবীর যাবতীয় ভাষার উৎপত্তি অল্প সংখ্যক মূল ভাষা থেকে। এদের মধ্যে অন্যতম একটি হচ্ছে ইন্দো ইউরোপীয় বা আদি আর্য ভাষা গোষ্ঠী। আমরা জানি ভাষাটা মানুষের মুখে মুখে উৎপত্তি হয়ে রূপ পাল্টায়। আজ থেকে ৫০০০ বছর আগে বিষয়টা এমন ছিল না। এখন আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করি। দুইটা ভাষায় তো বাংলা, তবু একটার পার্থক্য আছে, একটার সাথে আরেকটার পার্থক্য আছে। কলকাতার মানুষ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশের মানুষও বাংলা ভাষায় কথা বলে। তাদের বাংলা এবং আমাদের বাংলা দুটো
ভিন্ন। একই রকম ভাষা যখন পাশাপাশি দুইটা দেশের মধ্যে অর্থাৎ আলাদা ভূখণ্ডের ভাষা যখন একই রকম হয়ে যায় তখন এটাকে ভাষা বলা হয় না, এটাকে বলা হয় ভাষা বংশ। আমরা আজ থেকে ৫,০০০ বছর আগে যে ভাষা বংশের কথা জানতাম তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশটা আসছে, এটার পরিধি ছিল ইন্দো বলতে ইন্দো মানে ভারত, আর ইউরোপ বলতে ইউরোপকে বুঝে থাকি বা মিন করছি। ইন্দো মানে ইন্দো এশিয়া নয়। আজ থেকে ৫,০০০ বছর আগে ইউরোপের কিছু দেশের ভাষা আমাদের সীমান্তবর্তী কিছু ভাষার সঙ্গে মিল ছিল, এই জন্যে এটাকে আমরা বলছি ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার দুটো শাখা আছে, একটি কেন্তুম আর একটি শতম। ভারত তখন ছিল না, উপমহাদেশ ছিল। শতম শাখায় কথা বলতো জাতিগতভাবে আলাদা হয়ে যাচ্ছে, এক এক জাতির এক এক ভাষা। আরবের জাতিরা কথা বলতো আরবীয় ভাষায়, যারা মিশরের ছিল তারা মিশরীয় ভাষায়, যারা ইরানে ছিল তারা ইরানীয় ভাষায়। এরকম নানা রকম জাতি আলাদা হয়ে গেল। আমরা যারা এই ভূখণ্ডে আছি আমরা তখন কথা বলতাম ভারতীয় ভাষায়। ভারতীয় তখন অর্থাৎ ভারত বলতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভারতের সব দিকই ছিল, অর্থাৎ অন্য আরেকটা দিক থেকে এসে একটা জাতি তখন এই ভারতকে শাসন করতে থাকে, সেটা হলো আর্য জাতি। আর্যরা যখন ভারতে প্রবেশ করে তখন এই আর্যদের ভাষা ভারতীয় ভাষার সঙ্গে একসঙ্গে মিক্সড হয়ে যায়। পরবর্তীতে সবাই ভারতীয় আর্য ভাষায় কথা বলা শুরু করলো। কথা বলা এবং লেখা দুইটা ভাষা আলাদা হয়ে গেল। মুখে যে ভাষায় কথা বলা শুরু করলো তার নাম প্রাকৃত ভাষা, আর যে ভাষা লেখার কাজে ব্যবহৃত হতে থাকলো সেটা হলো সংস্কৃত ভাষা। প্রাকৃত ভাষা বলতে আমরা প্রাকৃত ভাষার বিভিন্ন রূপ আছে। প্রাকৃত ভাষা সব জায়গায় একই রকম হয় না। প্রাকৃত ভাষা যেহেতু মুখের ভাষা, তাহলে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি সেখানে বলবো সিলেটের ভাষা একরকম, রংপুরের ভাষা আরেক রকম, অর্থাৎ অঞ্চল ভেদে মুখের ভাষা ভিন্ন হয়ে থাকে। এখন আমরা চলিত ভাষায় লিখি, আঞ্চলিক ভাষায় লিখি না। তখন লিখিত ভাষার নাম সংস্কৃত ছিল। প্রাকৃত ভাষাটাও আবার আলাদা এলাকায় ব্যবহৃত হতো। গৌড় নামের যে এলাকাটি আছে সেখানে গৌড়ীয় ভাষায় কথা বলতো, আর মত নামের যে এলাকা আছে সেখানে মাগধী প্রাকৃত ভাষায় কথা বলতো। এই দুটাকে আমরা আলাদা করি নাই, এই দুটা ভাষা আমরা আলাদা করি নাই, এই দুটা ভাষা আলাদা করেছেন দুজন বিখ্যাত মনীষী, একজন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আরেকজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে ১০ম শতাব্দীতে, আর ডক্টর শহীদুল্লাহ বলেছেন বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে ৭ম শতাব্দীতে। সুনীতি কুমারের মতই হোক আর ডক্টর শহীদুল্লাহ মতই হোক, এই ভাষাটা একটা সময় বিকৃত হয়ে যায়। ভাষা যখন বিকৃত হয়ে যায় তখন এটাকে আমরা ভাষা বলি না, বলি অপভ্রংশ। অপভ্রংশটা মাগধী থেকেই হোক আর গৌড়ীয় থেকেই হোক একটা ভাষা হয়ে যায়, আর এটার নাম হয় বঙ্গ কামরূপী ভাষা। এই বঙ্গ কামরূপী ভাষাটাই হচ্ছে অপভ্রংশে তৈরি হওয়া ভাষা। বঙ্গ কামরূপী যেটা অপভ্রংশের রূপ, সেটা থেকে সরাসরি কয়টা ভাষা তৈরি হয়, এর মধ্যে বাংলা অন্যতম। এছাড়াও আছে অসমিয়া আসামের ভাষা, উড়িয়া উড়িষ্যার ভাষা। আমরা যদি সরাসরি বাংলা ভাষার উৎপত্তিটা বলি তাহলে বলতে হবে বাংলা ভাষা বঙ্গ কামরূপী ভাষা থেকে এসেছে। শিক্ষার্থীরা, আমরা
এই বাংলা ভাষার উৎপত্তিটা অর্থাৎ উৎপত্তিটা খুব সহজভাবে গল্প আকারে আমি একটু বলতে চাই। সেটা হলো, আমরা ধরো ইংল্যান্ড থেকে একটা মেয়ে বাংলাদেশে তার বাবা মার সাথে বাংলাদেশ ভিজিট করতে এসেছে। তার নাম হলো ইসবা। ইসবা এসে দেখেছে যে তার প্রকৃত মাতৃভূমি হলো, মাগো হলো বঙ্গ বা বাংলাদেশ। এখন ইসবাটাকে যদি আমরা এভাবে মনে রাখি, রস্যই মানে হলো ইন্দো ইউরোপীয়। যদি আমরা বলি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা বংশ থেকে, তাহলে আমরা বলবো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। যদি বলি ইন্দো ইউরোপের কোন শাখা থেকে এসেছে, তাহলে বলবো শতম শাখা থেকে। শতমের কোন ভাষা থেকে এসেছে, ভারতীয় ভাষা থেকে। যদি বলা হয় প্রকৃতপক্ষে ভারতীয় ভাষার কোন ভাষা থেকে বাংলা এসেছে, তাহলে আমরা বলবো মূলত প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা এসেছে। যদি সুনীতি কুমারের মতের কথা বলা হয় তাহলে আমরা বলবো মাগধী প্রাকৃত, আর যদি শহীদুল্লাহর মতের কথা বলা হয় তাহলে আমরা বলবো গৌড়ীয় প্রাকৃত। সবশেষে আমরা সহজেই বলবো যে বাংলা ভাষা বঙ্গ কামরূপী ভাষা থেকে এসেছে। বঙ্গ কামরূপীকে যদি মা হিসাবে পরিগণিত করি, তাহলে মেয়ে হিসাবে আমরা বলবো অসমিয়া, উড়িয়া এবং বাংলা, এই তিনটা ভাষা। তাহলে আমরা বাংলার বন সম্পর্কিত দুটা ভাষাও জানলাম, একটা হলো অসমিয়া আর একটা হলো উড়িয়া। তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সহজে বাংলা ভাষার উৎপত্তি জানলাম, যে ক্রমে ক্রমে খুব সহজভাবে কিভাবে আমরা আয়ত্তে আনতে পারি। খুব সহজে আমরা বলবো বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে। কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে, প্রথমে আমরা বলবো ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠী থেকে এসেছে, তারপর বলবো ইন্দো ইউরোপীয় মূল ভাষা বংশের শতম শাখা থেকে এসেছে, তারপর বলবো শতম শাখার ভারতীয় ভাষা থেকে এসেছে। এরপর আমরা যাব প্রাকৃত ভাষা, এর পরের স্তরটা হলো প্রাকৃত ভাষা, এর পরের স্তরটা হলো মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, সব শেষে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী ভাষা থেকে মূলত আমরা বাংলা ভাষাটাকে পেয়েছি। এখন আমরা আসি বাংলা ভাষার উৎপত্তির এ পর্যায়ে। আমরা যেহেতু বাংলা ভাষাটাকে পেয়ে গেছি, এখন আমরা বাংলা সাহিত্যের যুগবিন্যাস নিয়ে দু চারটা কথা বলতে চাই। বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখন আমরা আসি প্রাচীন যুগের সময়সীমা। প্রাচীন যুগ শুরু হয়েছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দে, 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়। মধ্যযুগ 1201 থেকে 1800। আধুনিক যুগ 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত, বা এটাকে আমরা অদ্যাবধি বলে থাকি। মাঝখানে আরেকটা যুগ আছে, মধ্যযুগের অন্ধকার যুগ। অন্ধকার যুগের সময়টা হলো 1201 থেকে 1350, অর্থাৎ 150 বছর। এই 150 বছরকে কেন অন্ধকার যুগ বলা হয়? এই সময়ে দেশে তুর্কি আক্রমণ চলতেছিল, এই জন্য আমাদের কবি সাহিত্যিকরা উল্লেখযোগ্য কোনো সাহিত্য সৃষ্টি করতে পারেন নাই, এই জন্যে এই সময়কে অন্ধকার যুগ বলা হয়। আধুনিক যুগের আগে অর্থাৎ মাঝামাঝি সময় আরেকটা যুগ আছে, যুগ সন্ধিক্ষণ বলা হয় এটাকে, অর্থাৎ 1760 থেকে 1860, এই সময়টাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। এখন আমরা আসি প্রাচীন যুগে। প্রাচীন যুগের আদি নিদর্শন কি? তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছ। প্রাচীন যুগের আদি নিদর্শন হলো চর্যাপদ। এটি 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেছেন। আধুনিক যুগের সাহিত্যের বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল, সেখানে উল্লেখযোগ্য হলো ব্যক্তিকেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা। মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য হলো ধর্মনির্ভরতা। আর মধ্যযুগের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, পুঁথি সাহিত্য, অনুবাদ সাহিত্য,
এগুলো অন্যতম। আধুনিক যুগের সাহিত্যের বিশেষ বৈশিষ্ট্য হলো আত্মসচেতনতা, জাতীয়তা ও মানবতার জয়গান। এই যে সময়সীমার কথা আমরা বললাম যে প্রাচীন যুগে শুরু হয়েছিল 650 থেকে 1200, মধ্যযুগ শুরু হয়েছে 1201 থেকে 1800, আধুনিক যুগ শুরু হয়েছে 1801 থেকে অদ্যাবধি সময় পর্যন্ত। আধুনিক যুগে এসে আবার আধুনিক যুগের দুটো ভাগ হয়ে যায়, একটি হলো আধুনিক যুগের প্রথম পর্যায়, আরেকটি হলো আধুনিক যুগের তৃতীয় পর্যায়। প্রথম পর্যায় সময়টাকে এভাবে আমরা বলতে পারি 1801 থেকে 1860, আবার 1861 থেকে অদ্যাবধি পর্যন্ত। 1861-তে এসে আমাদের সাহিত্য যুগটা কেন এভাবে ভাগ হয়ে গেল, প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় হলো, সেটা আমরা একটু দেখি বিস্তারিত। 1861 সাল বাংলা সাহিত্যে কেন এত বেশি তাৎপর্যময়? 1861 সাল এই জন্যই বাংলা সাহিত্যে এত বেশি তাৎপর্যময়, 1861 সালে মেঘনাদ বধ কাব্যের প্রকাশ হয়েছে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব হয়েছে। আমরা যদি বলে থাকি বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তন হয়েছে কোন কাব্যের মধ্য দিয়ে, তাহলে আমাদেরকে অবলীলায় বলতে হবে মেঘনাদ বধ কাব্যের মধ্য দিয়ে। মেঘনাদ বধ কাব্যের প্রকাশ সাল 1861 সাল। 1861 সালে আরেকটি ব্যঞ্জনাময় তাৎপর্যময় ঘটনা আছে, সেটা হলো 1861 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, যার জন্ম না হলে বাংলা সাহিত্য এত বেশি সমৃদ্ধতা পেত না। একমাত্র মহাকাব্য ছাড়া সাহিত্যের এমন কোনো শাখা, প্রশাখা, উপশাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের ছোঁয়া পড়েনি। আমাদের সাহিত্যকে সমৃদ্ধতা দিতে রবীন্দ্রনাথ ঠাকুর বিশাল ভূমিকা রেখেছেন। রবীন্দ্রনাথকে ছাড়া আমরা সাহিত্যের সমৃদ্ধতা কল্পনা করতে পারি না। এখন আমরা ভাষা সম্পর্কিত যে চ্যাপ্টারটি পড়লাম, জানলাম, সেটা ছিল একক কাজ। এখন আমরা মূল্যায়নে আসি। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ ভাষা কাকে বলে। পৃথিবীতে কতগুলো ভাষা আছে? বাংলা ভাষা কাকে বলে, এর উৎপত্তি সম্পর্কে জেনেছ, সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে জেনেছ। এখানে এসে আমি আরেকটু বলতে চাই, আমরা জেনেছিলাম পৃথিবীতে ভাষার সংখ্যা 3500-এর উপরে, কিন্তু আমরা ওয়েব পেজের একনোলক ল্যাঙ্গুয়েজ নামের একটা সাইট থেকে জেনেছি যে বর্তমানে ভাষার সংখ্যা হলো 7097টি। পৃথিবীর সবচেয়ে বেশি ভাষায় কথা বলে মান্দারিন ভাষায়। তোমাদের জন্য আগামী ক্লাসের যে চ্যাপ্টারটা পড়ে আসবে বা পড়ে থাকবে সেটা হলো ভাষা রীতি। ভাষার রীতি সম্পর্কে আমরা একটু ধারণা পেতে পারি। ভাষা রীতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কি কি? ভাষা রীতিকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়: কথ্য বা মুখের ভাষা, লেখ্য বা লিখিত ভাষা। লিখিত ভাষার দুটো ভাগ, একটা হলো সাধু ভাষা আর একটা চলিত ভাষা। কথ্য ভাষা দুই ভাগে ভাগ করা হয়েছে: আঞ্চলিক ভাষা এবং সার্বজনীন ভাষা। এখন আমরা আগেই জেনেছিলাম সাধু ভাষা কাকে বলে।
শিক্ষিত জনের ব্যবহার্য ভাষাকে বলে সাধু ভাষা। সর্বজন স্বীকৃত আদর্শ মৌখিক ভাষাকে বলে আঞ্চলিক ভাষা, চলিত ভাষা। এখন আমরা আসি উপভাষা কাকে বলে। অঞ্চল ভিত্তিক যে ভাষা সেটাকেই বলা হয় উপভাষা। আঞ্চলিক ভাষা সম্পর্কে আমরা যেটা জানব সেটা হলো অঞ্চল ভিত্তিক ভাষাটা সাধারণত আলাদা হয়ে থাকে, অর্থাৎ এক এক অঞ্চলের এক এক ভাষা। আঞ্চলিক ভাষার কিছু ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, যেমন নোয়াখালী ও বরিশাল অঞ্চলে তালব্য প ইত্যাদি হ ধ্বনিতে রূপান্তরিত হয়। যেমন পানিকে বলে হানি, পাতেকে বলে হাতে, সে কে বলে হে। উত্তরবঙ্গীয় অঞ্চলে ডাসিন রয়ের উচ্চারণ রয়ের মতো হয়। যেমন পর, পরকে পর, বড়, বড়কে বড় ইত্যাদি বলে থাকে। এ ও রস্যই ধ্বনির উচ্চারণে বিভ্রান্তি দেখা যায়। যেমন খাবো কে বলে খাইমু, তোমারকে বলে তোয়ার, খেললামকে খেললাম ইত্যাদি। মহাপ্রাণ ধ্বনি প্রায়ই স্বল্প প্রাণ ধ্বনিতে রূপান্তরিত হয়। যেমন ধর, ধরকে গড়, ভাতকে বাত, রংধনুকে রংধনু, গাবীকে উচ্চারণ করে গাবি। আনুনাসিক ধ্বনির বহুল প্রয়োগ দেখা যায়। যেমন তোমারকে বলে তোয়ার, আমারকে বলে আর, আমিকে বলে আই ইত্যাদি। শব্দ মধ্যবর্তী ব্যঞ্জন ধ্বনির প্রায়ই বিলুপ্তি ঘটে। যেমন চাকরিকে বলে চৌরি, পাগলকে বলে ফল। অকার ধ্বনি ওকারে পরিণত হয়। যেমন শোন, শোনকে বলে শোনো, বনকে বলে বন। পদ মধ্যবর্তী অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি রূপে উচ্চারিত হয়। যেমন বগ, বগকে বলে বগা, ছোটকে বলে সুডু। তালব্য মূর্ধন্যস্ব দন্তস্ব ম হ রূপে উচ্চারিত হয়। যেমন সে কে বলে হে। শব্দের শুরুতে ক ও প ধ্বনি খ ও ফ রূপে উচ্চারিত হয়। যেমন কাপড়, কাপড়কে বলো খড়। পূজা, পূজাকে বলে ফুজা। ভাষা রীতিতে আমরা দুটা রীতি জেনেছি, একটা হলো সাধু রীতি আর একটা হলো চলিত রীতি। সাধু রীতির কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সাধু ভাষার সমাপিকা ও অসমাপিকা উভয় শ্রেণীর ক্রিয়াপদ বড় হয়। যেমন হইয়াছিল, করিয়াছিল, চলিয়াছিল, বলিয়াছে, চলিব ইত্যাদি। সাধু রীতির সর্বনাম পদ চলিত রীতির সর্বনাম পদ থেকে আকারে বড় হয়। যেমন তাহার, তার, তাহাদের, তাদের, ইহারা, এরা, তাহা, তা ইত্যাদি। সাধু ভাষা রীতি প্রাচীন। এই রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুসরণ করার ফলে দুষ্পরিবর্তনীয় এবং পদবিন্যাস ও সুনির্দিষ্ট। সাধু রীতিতে হইতে, দিয়া ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। সাধু রীতির গতি গুরুগম্ভীর ও কৃত্রিম। এই জন্যে দৈনন্দিন জীবনে কথা বলার রীতির সাথে সাধু রীতির সম্পর্ক নেই। সাধু রীতিতে সংস্কৃত অব্যয় ব্যবহৃত হয়। যেমন যদ্যপি, তথাপি ইত্যাদি। সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি হয়। তদ্বৎ দেশি ও বিদেশি শব্দের ব্যবহার খুবই কম। যেমন নৃত্য, অদ্য, শয়ন, ভোজন, মনুষ্য ইত্যাদি। স্বরসঙ্গতি, অভিশ্রুতি ও সমীকরণ প্রকৃতির নিয়ম অনুসারে সাধু রীতির চলিত রীতির চেয়ে ভিন্নতর। যেমন ভিতর থেকে হয় ভেতর, নাই থেকে নেই। আবার সাধু ভাষার আরও কিছু বৈশিষ্ট্য
দ্বারা এরকম: সাধু ভাষার শব্দচয়নে তৎসম শব্দের ব্যবহার বেশি হয়, সাধু ভাষায় সমাজবদ্ধ পদের আধিক্য দেখা যায়, কথ্য বা আঞ্চলিক ভাষার শব্দ সাধু ভাষায় বর্জিত। সাধু ভাষা শিষ্টজনের ভাষা, তাই এর অনুশীলন ও দক্ষতা শিক্ষা সাপেক্ষ। এরপর আমরা চলিত রীতির কিছু বৈশিষ্ট্য দেখি। চলিত ভাষা রীতির সমাপিকা ও অসমাপিকা উভয় শ্রেণীর ক্রিয়াপদ ছোট আকারের হয়, যা বাক্যকে গতিশীল করতে সহায়ক হয়। যেমন করছে, করিতেছে, বলছে, বলিতেছে, খাচ্ছে, খাইতেছে। চলিত রীতির সর্বনাম ছোট আকারের হয়, যা ভাষাকে সহজবোধ্য করতে সহায়ক। যেমন যারা, যাহারা, কারা, কাহারা, এতে, ইহাতে, তার, তাহার ইত্যাদি। চলিত রীতির সর্বনাম সাধু রীতির তুলনায় শ্রুতিমধুর এবং সহজবোধ্য। যেমন দিয়ে, দিয়া, থেকে, থাকিয়া, হতে, হইতে ইত্যাদি। চলিত রীতিতে তদ্ভব অব্যয় ব্যবহৃত হয়, যেমন যদি, তবু ইত্যাদি। চলিত ভাষারীতির শব্দ প্রয়োগ সহজ, বোধগম্য ও গতিশীল। ফলে এই রীতির সাহায্যে ভাষাকে জনসাধারণের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব। চলিত ভাষায় তদ্ভব দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি হয়, ফলে এই রীতি গতিশীলতা পায় বা গতিশীল। যেমন তদ্ভব শব্দ আছে হাত, বোন, আট পড়ে ইত্যাদি। দেশি শব্দের মধ্যে আছে ঢেকি, খোকা ইত্যাদি। বিদেশি শব্দ আছে কিনারা, বর্গি, বেনামি ইত্যাদি। স্বরসঙ্গতি, অভিশ্রুতি ও সমীকরণ প্রভৃতি পরিবর্তিত শব্দ বেশি ব্যবহৃত হয়, এতে ভাষা শ্রুতিমধুর হয়। যেমন সুপ্রতিষ্ঠিত। এই কারণে উভয় ভাষা দরকার। সাধু ও চলিত রীতির মাঝে বিশেষ কিছু পার্থক্য রয়েছে। এখন আমরা এই অধ্যায়ের কিছু প্রশ্ন তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দিতে চাই। প্রথমেই তোমরা লিখে নাও ভাষার সংজ্ঞা, অর্থাৎ ভাষা কাকে বলে, বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যাহা জানো লেখো। এরপরে যাবে বাংলা ভাষা কাকে বলে, বাংলাদেশের সমাজ সভ্যতা ও সংস্কৃতির অগ্রযাত্রায় বাংলা ভাষার ভূমিকা আলোচনা করো। এরপরে লিখবে আঞ্চলিক উপভাষা কাকে বলে, আঞ্চলিক ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আরেকটা জিনিস, তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো থাকে বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা যদি টেক্সটগুলি পড়ো তাহলে এখান থেকে 50 নাম্বারের উত্তর তোমরা রেডি করতে পারবে। যেমন অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ভাষা কাকে বলে, আমরা আজকে জেনেছি ভাষার রীতি কয়টি, কি কি, তারপর আমরা উপভাষা কাকে বলে, এই ধরনের। এটা 2 নাম্বারের। আর 3 নাম্বারের
3 নম্বরেও ভাষা কাকে বলে আসতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে উত্তরটা আরেকটু সমৃদ্ধতা নিয়ে লিখতে হবে 3 নম্বরের উপযোগী করে। এরপরে আছে রচনামূলক প্রশ্ন। রচনামূলকের মান হলো 8। বাড়ির কাজ সম্পর্কে ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে আমি কি কি বাড়ির কাজ দিয়েছি। আগামী ক্লাসে আশা করি প্রত্যেকে কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করে রাখবে। সব শেষে এসে তোমাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছ, আমি মনে করি তোমরা প্রত্যেকেই সৌভাগ্যবান। এই কোর্সটার মাহাত্ম্য হলো অল্প সময়ে প্রতিষ্ঠিত হওয়ার একটা মোক্ষম উপায়। কাজেই তোমরা প্রতিদিনের কাজগুলো যদি প্রতিদিন সঠিকভাবে অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করে সুন্দরভাবে করে ফেলো, তাহলে দেখা যাবে সেমিস্টার শেষে তোমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। আমি যেটা মনে করি, শিক্ষকের কাজ হলো স্বপ্ন দেখানো ছাত্রকে, স্বপ্ন তাড়িত করা। কাজেই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবার আগে টাইম ম্যানেজমেন্ট এবং গোল সেটআপ এই দুটো বিষয়ের প্রতি গুরুত্ব দিবে। টাইম ম্যানেজমেন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি তুমি প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলবে। আর তোমাকে তো অবশ্যই গোল সেটআপ করতে হবে যে তুমি কোথায় যেতে চাও, কত দূরে যেতে চাও। প্রথমে আমি বলবো আগে তোমার কোর্সটা সম্পর্কে সম্যক একটা ধারণা নিয়ে বের হতে হবে। আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য তোমাদেরকে এই কথাগুলো বলছি। কোর্সটা সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে বের হলে তোমাকে কোথাও পিছন ফিরে তাকাতে হবে না। আর গোল সেটআপ যেটা, সেটা হলো তুমি এই কোর্স কমপ্লিট করলে যে বাংলাদেশ সরকারের যে পোস্টটা দখল করবে, সেটা হলো 2nd ক্লাস গেজেটেড পোস্ট। তোমার সাথে যারা চাকরি করতে আসবে, যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, তারা দেখা যাবে অনার্স মাস্টার্স করে এসেছে, কিন্তু তুমি 4 বছরেই বাংলাদেশ গভর্নমেন্টের 2nd ক্লাস গেজেটেড পোস্টটা দখল করতে পারছো। আমি মনে করি এই জায়গায় তুমি অত্যন্ত লাকি পারসন। এই সুযোগটা সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষরা পায় না এবং পাবে না। কাজে এই ব্যাপারটা মাথায় রেখে তুমি তোমার গোলটা সেট আপ করো। তুমি কি কোর্সটা শেষ করো, হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পরে তুমি উচ্চশিক্ষা যেতে পারো, হ্যাঁ, চাকরিতে জয়েন করতে পারো, সেটা অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা। তো আর বিশেষ কিছু না বলি, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।